তারানাথের বাড়ির সামনে পৌঁছতেই দেখলাম একটা রিকশা থেকে একজন মহিলা এবং একজন আমার বয়সী যুবক নামল। আমি চলার গতি খানিক মন্থর করে দিয়ে তাদের গতিপথের দিকে দৃষ্টি রাখলাম। আমার ধারণাই ঠিক হলো, মানুষ দুজন রিকশার ভাড়া মিটিয়ে তারানাথের বাড়িতে ঢুকল। আমি মনে মনে একটু অপ্রস্তুত বোধ করলাম। ভাবলাম, এই সময় কি ও বাড়িতে যাওয়া ঠিক হবে? তবুও ৭-৫ ভাবতে ভাবতেও আমার পা দুটো থামল না ইচ্ছে সত্ত্বেও। এই বাড়িটার যে একটা অদৃশ্য আকর্ষণ আছে তা বলাই বাহুল্য। পাঁচিলের দরজার মুখটায় পৌঁছাতেই দেখি এক বিচিত্র কাণ্ড। অতিথিরা ব্যাগপত্র রেখে তারানাথের সঙ্গে কথা বলতে বলতে মূল দরজার দিকে এগিয়ে আসছে। আর তারানাথের পাট করা নতুন ফতুয়া এবং ঝাঁ চকচকে ক্যামব্রিজের থলেটা দেখলে বোঝাই যায় সে কোথাও বেরোচ্ছে। প্রসঙ্গত আমার দিকে চোখ পড়তেই তারানাথ খানিক অপ্রস্তুত হয়ে একটা হাসি ছুড়ে দিল আমার উদ্দেশ্যে। আমি বললাম, ঠাকুমশাই, কোথাও বেরোচ্ছেন নাকি? তারানাথ তার পরিচিত রহস্যময় হাসি মাখা মুখে আমার কাছে এসে বলল, আমি যাচ্ছি একটু রামজয়পুরে। স্বভাবতই প্রশ্ন করলাম, আর আপনার আত্মীয়রা, মানে এনারা? তারানাথ হেসে জবাব দিল, এনারা তোমাদের বৌঠানের বাড়ির লোক, মানে আমার শ্বশুর বাড়ির লোক। আমি 2 দিন থাকবো না, তাই এদেরকে টেলিগ্রাম মারফত ডেকে এনেছি। বুঝতেই পারছো যা দিনকাল পড়েছে, আর সেও একা থাকতে রাজি নয়। কথা বলা শেষ করে তারানাথ ওই বৃদ্ধা মহিলার পা ছুঁয়ে প্রণাম করে বিদায় নিল। আমার মনের অবস্থা কিন্তু তখন একেবারেই ভালো নয়। সারা সপ্তাহ অফিস কাটানোর পর কোথায় রবিবার দেখে ভেবেছিলাম একটু জমিয়ে তারানাথের সাথে আড্ডা দেব, তাই এক ফুৎকারেই ধূলিসাৎ হয়ে গেল। কিশোরীর আসার কথা ছিল বিকেল 5টার সময়, তাই ভাবলাম ঠাকুরমশাইকে মোড়ের মাথা পর্যন্ত ছেড়ে দিয়ে ওর মেসে গিয়ে দুঃসংবাদটা জানাবো, কিন্তু তার আর দরকার পড়ল না। বিহারি চপওয়ালার দোকানের সামনে পৌঁছানো মাত্রই কিশোরীর দেখা পেলাম। কিশোরী উৎসাহিত হয়ে বলল, আরে কি ব্যাপার, হ্যাঁ? আজ তো বাড়িতে পৌঁছানোর আগেই ঠাকুরমশাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। আমি বললাম, এই দেখাটুকুই স্যার, আজ আর গল্প শোনা হবে না, উনি গ্রামের বাড়িতে যাচ্ছেন। কেন? সেখানে আবার যাওয়ার দরকার পড়লো কেন? আমি তারানাথের দিকে তাকালাম। তারানাথ হাসি মুখে বললে, বীরজাভূষণ আমার বন্ধু, তার নাম তো তোমরা আগেই শুনেছ। তার নাতির জন্মদিন উপলক্ষে সে অনুষ্ঠান বেঁধেছে বাড়িতে, সেখানে না গেলেই নয়। এমনকি আমার বন্ধু বান্ধব পর্যন্ত নিয়ে যাওয়ার নিমন্ত্রণ একত্রে। তা এখন আর আমার সঙ্গে যাবেই বা কে? যে আমরা যাব? তারানাথের কথা শেষ না হতেই এই প্রস্তাব রাখল কিশোরী। আমি একবার দুজনের মুখের দিকে দ্রুত দৃষ্টি চালিয়ে একটা ছন্দ ফিরে পেয়ে বললাম, তাই তো, আমরা তো যেতে পারি আপনার সঙ্গে। আর তোমার অফিস? আরে সে থাক, সে 1-2 দিনের জন্য কি আর মহাভারত অশুদ্ধ হবে? এমনিও বর্ষা বাদলায় ব্যবসার অবস্থা ভালো নয়। চলুন না, এই ফিকিরে আপনারও গ্রাম ঘোরা হয়ে যাবে আমাদের। তারানাথ উৎসুক দৃষ্টিতে আমাদের দিকে চেয়ে বললে, তা বেশ, চলো তবে। 3 দিনের মাথায় আমরা ফিরে আসব। আমি এখানে অপেক্ষা করি, তোমরা দ্রুত গোছগাছ করে চলে এসো। ট্রেন কিন্তু আর কিছুক্ষণ বাদেই। সম্মতি পেয়ে আমরা ছুটলাম যে যার বাসার উদ্দেশ্যে। স্ত্রীকে বলার সময়টুকু পর্যন্ত পেলাম না কোথায় যাচ্ছি। কোনো মতে 2 দিন বাদে ফিরবো বলে বেরিয়ে পড়লাম একটা ব্যাগ নিয়ে। পৌঁছে দেখি কিশোরী আমার আগে এসে উপস্থিত হয়েছে সেখানে। ও 1 ফিটন গাড়ির চালকের সঙ্গে আমাদের স্টেশন পর্যন্ত পৌঁছে দেওয়ার ভাড়া নিয়ে সওদা করছে। আমি এসেই প্রথমে 1 প্যাকেট পাসিং শো কিনে নিলাম তারানাথের জন্যে। ততক্ষণে কিশোরী চালকের সঙ্গে কথাবার্তা পাকাপাকি করে ফেলেছে। অবশেষে বহু দিনের একটা গুপ্ত ইচ্ছে পূরণ হলো আমার। অবশ্য কিশোরীরও বোধহয় ইচ্ছে নেহাত কম ছিল না। যখন হুগলি স্টেশনে পৌঁছালাম তখন সময় সন্ধ্যা 7:25। তারানাথ বলল, একটা ছোট্ট শাখা নদী পার হয়ে যেতে হবে আমাদের গ্রামে। বেশি দূর নয় এখান থেকে, মাইল 2 গেলেই ঘাট। আমি তো আরও সকাল সকাল বেরিয়ে পড়তাম, কিন্তু ওই যে স্বজনদের এসে পৌঁছতে এত দেরি হওয়ায় তার হলো না। চলো একটা ভ্যান বা রিক্সা পাওয়া যায় কিনা দেখি। রিক্সা পেতে বেশি বেগ পেতে হলো না। স্টেশন চত্বর থেকে নেমে এসেই ফেরিতে যাওয়ার একের পর এক রিক্সা ও ভ্যান সব দাঁড়িয়ে আছে। আমরা একটা ভ্যানে চেপে ফেরিঘাট পৌঁছালাম, কিন্তু ফেরি পারাপারের জন্য আর ঢালাও নৌকা পাওয়া গেল না। এমনকি সহযাত্রীও কেউ নেই, আমরা 3 জন বাদে।
অনতি দূরে একজন হ্যারিকেন নিয়ে হেঁটে যাচ্ছে দেখে আমরা তার দিকেই এগিয়ে গেলাম। তারানাথ তাকে ডাকল। ওহে, আরে এদিকে। আচ্ছা বলছি, এখানে এখন ফেরি পারাপারের কোনো ব্যবস্থা আছে কি? হ্যারিকেনধারী ব্যক্তি আমাদের দিকে এগিয়ে এলেন ডাক শুনে। সামনে আসতে দেখলাম উনি একজন বৃদ্ধ, বয়স তারানাথের মতনই হবে। ঠোঁটের ওপরে মোটা পাকানো গোঁপ, মাথায় চুল উস্কো খুস্কো। আমাদের মুখের কাছে হ্যারিকেন তুলে নিয়ে বললেন, এই সময় ওপারে যাওয়ার নৌকা পাবেন না বাবু, খানিক আগে আসলেও পেতেন। কোনো ব্যবস্থাই করা যায় নাকি? বৃদ্ধ তারানাথের দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে একবার চেয়ে বললেন, আপনাকে চেনা চেনা লাগছে। এই ঘাটের থেকে মনে হয় আগে কয়েকবার পার হতে দেখেছি, তাই না? হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমার বাড়ি ওই রামজয়পুর গ্রামেই। এখন কলকাতায় থাকি, তাই বাড়ি যেতে হলে এই পথের থেকেই আমায় যেতে হয়। এরা দুজন হলো আমার বন্ধু। আজ একটু দেরি হয়ে গেল তো। এই উষ্ণ পরিচিতিতে কাজ হলো যথেষ্ট। বৃদ্ধ আগন্তুক ভ্রুকুটি করে বললেন, আমি যাচ্ছি ঘুনি বাঁধতে। আমার নৌকা আছে, কিন্তু এত রাতে আবার একা ফিরবো, সেটা কি ঠিক হবে? শরীরটা খুব একটা ভালো না আমার। কিশোরী বরাবরই বেফাঁস কথা বলতে ওস্তাদ। ও বলে উঠল, কেন বলুন তো? একা আসলে কি ভূত ধরার কোনো ব্যাপার আছে নাকি? তারানাথ রুষ্ঠ দৃষ্টিতে কিশোরীর দিকে চাইল, তারপর বলল, যদি আপত্তি না হয় তাহলে আমার বাড়িতে আজ রাতটা না হয় থেকে যাবেন। কাল সকাল হলে একেবারে লোক নিয়ে ফিরবেন এই গাঙে। বৃদ্ধ খানিক চুপ করে থেকে ইতিবাচক মাথা নাড়ল, তারপর বলল, বেশ, তবে চলুন। আমি একা মানুষ, ঘর সংসার নেই, তাই যেতে পারছি। আপনাদের কপালে হয়তো আমি লেখা ছিলাম। তারানাথ ওনাকে নমস্কার করে বললে, একদম ঠিক বলেছেন আপনি। আমার মন বলছিল কোনো একটা বিপদে আজ পড়তে চলেছি। আপনি না থাকলে মনের আশঙ্কা সত্যি হয়ে যেত। আমরা শাখা নদী বরাবর খানিকটা জঙ্গলাকীর্ণ জায়গা ধরে এগিয়ে গিয়ে একটা পরিষ্কার ঘাট মতো জায়গায় পৌঁছালাম। যদিও সেই পরিষ্কার বা বালুময় উপত্যকার পরিধি একেবারেই বড় নয়। বৃদ্ধ মাঝি বললেন, আমি কেবল মাছ ধরে এই দিন কাটাই, লোক পারাপার এখন আর করি নে। তাই ওই ঘাটে আমি নৌকা বাঁধিও না, এই জায়গাতেই রাখি। এই কথায় আমরা কেবল ও বেশ বা এই জাতীয় কথাগুলি বলে নৌকায় চাপলাম। কিশোরী হামাগুড়ি দিয়ে ছোঁয়ের ভেতরে গিয়ে ঢুকল। ভেতর থেকেই বলল, বুঝলেন ঠাকুরমশাই, আমার জীবনেই প্রথম নৌকার ছইয়ের ভেতরে ঢোকার অভিজ্ঞতা। বেশ রোমাঞ্চকর একটা অনুভূতি হচ্ছে ভাইয়া। আমি ও তারানাথ একে অপরের দিকে তাকিয়ে হাসি বিনিময় করে ভেতরে ঢুকলাম। পরক্ষণেই মাঝির গলার আওয়াজ শুনতে পেলাম, উল্টো স্রোতে নাও বাইতে হবে, একটু সময় তো লাগবে বাবুরা। আপনি সাবধানে ধীরে ধীরে চলুন। আর তাছাড়া তেমন কোনো তাড়া নেই আমাদের। আমরা জমিয়ে বসলাম। নদীর কলকল শব্দ তোলা জলধারা যেন মনোমোহিত তালে আমাদের দোলাতে শুরু করেছে। ছোঁয়ের ভেতর থেকে দেখা যাচ্ছে মেঘ মুক্ত আকাশের ধূসর প্রান্তর। তবে তারার প্রাচুর্য বেশি নেই আকাশে। ভালো করে দেখলে গুটি কয়েক চোখে পড়ে। আমি পকেট থেকে তারানাথের জন্য নিয়ে আসা পাসিং শোয়ের প্যাকেটটা বের করে তার দিকে এগিয়ে দিলাম। কিশোরী চঞ্চল দৃষ্টিতে আমার ও তারানাথের মুখের দিকে পর্যবেক্ষণ করছিল। আমি বুঝতে পেরেছিলাম আমার মনে বা তারানাথের মনে এখন যা চলছে, কিশোরীর মনও তখন একই কথা বলে চলেছে। আমার ধারণা ভুল হলো না। কিশোরী গদগদ চোখে বলল, ঠাকুরমশাই, এমন নির্জন প্রাণবন্ত পরিবেশে নৌকার উপরে বসে যদি আপনার জীবনের কোনো একটা ছোট্ট অভিজ্ঞতা শোনা যায়, তাহলে তাহলে যেন রাতটা পরিপূর্ণ হয়। মানে তাহলে এই রাতটা জীবনে কোনোদিনও ভুলতে পারার প্রশ্নই থাকবে না, বুঝলেন? আর তুমি কি বলো ভাইয়া? প্রশ্নটা আমার দিকে এলো দেখে আমিও একটু অপ্রস্তুত হয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, যতক্ষণ না আমরা রামজয়পুর ঘাটে পৌঁছাচ্ছি ততক্ষণ হোক না একটা গল্প। তারানাথ নিবিষ্ট চিত্তে সিগারেটে একটা লম্বা টান দিয়ে বলল, এই পরিস্থিতি ও পরিবেশ আমায় যে ঘটনার কথা প্রথমেই মনে করাচ্ছে, তবে সেটাই বলি। আমরা খানিক সরে এলাম তারানাথের দিকে। তারানাথ চোখ বুজে খানিক স্মৃতিচারণ করে নিয়ে বলতে আরম্ভ করল, তখন আমার বয়স কত হবে? ওই 7 কি 8-এর দোরগোড়ায়। ছোটবেলার সেই কালান্তর জ্বরে তখনও আমি পড়িনি। একবার শ্রাবণের বর্ষণ এমন হলো যে গ্রামের অর্ধেক চাষের জমি ভেসে গেল জলের তলায়।
পুকুর, খাল, বিল কোনোটাকেই পৃথক করে চেনার উপায় নেই। স্কুল বন্ধ হয়ে গেল অনির্দিষ্টকালের জন্য। সারাদিন কেবল বন্ধুদের সাথে মাছ ধরে বেড়াই। সকালবেলা বেরোলে কোনো কোনো দিন বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। একদিন আমার 3 বন্ধু শিবু, হরেন ও বীরজা, মানে এই যে বীরজাভূষণ যার বাড়িতে আমরা কাল যাব, সে মিলে ঠিক করেছিলাম চৌধুরীদের পুকুরে মাছ ধরতে যাব। খবর পেয়েছিলাম ওই পুকুর থেকে নাকি 1 বিঘত আয়তনের পাঁকা কই উঠছে। মাছ খাওয়ার লোভের জন্য কিন্তু মাছ ধরা নয়, মাছ ধরতে যাওয়ার ফৈজতটাই আসল। সেটার মজাই নিতাম আমরা সকলে। তো সেদিন সকালবেলা যখন পোলো ছিপ নিয়ে বেরিয়েছি, তখনই দেখলাম হরেন হেঁটে আসছে শুকনো মুখে। আমি খানিক এগিয়ে গেলাম দ্রুত। সে বলল, আজ নাকি বীরজা যেতেই পারবে না, তার খুব জ্বর। তাকেও বাড়ি ছেড়ে বেরোতে দিচ্ছে না, সে কথাই আমাকে সে জানাতে এলো। মনটা খারাপ হয়ে গেল আমার এই কথা শুনে। হরেন চলে যাওয়ার পর আমি কিছুক্ষণ ভাবলাম একা একা যাব কিনা। অবশেষে মন সায় দিল যাওয়ার ইচ্ছেটাকেই। তবে না গেলেই বোধহয় ভালো হতো। তারানাথ থামল। আমি বললাম, ঠাকুরমশাই থামলেন কেন? বলতে থাকুন। পোলো রেখে শুধু ছিপ নিয়ে চৌধুরীদের পুকুর পাড়ে পৌঁছে অপেক্ষাকৃত উঁচু একটা জায়গায় আটা ডলতে ডলতে বসলাম। পাশেই এক গাছে 2 কাক বসে অনবরত ডেকে চলেছে। আটা গেঁথে প্রথমবারের জন্য সুতো ছুঁড়েছি, এমন সময় আমায় চমকে দিয়ে কাক 2 ডানা ঝাঁপটে দিয়ে উড়ে গেল। আমি 2 চোখ ফাতনার দিকে রেখে চুপ করে বসে রয়েছি। এমন সময় হঠাৎ হাতে ধরে থাকা বড়শিতে মৃদু টান অনুভব করলাম। পরক্ষণেই একজোড়া কালো কুচকুচে হাত জলের তলার থেকে বেরিয়ে এসে আমার বড়শির ফাতনা এক টানে নিয়ে গেল জলের তলায়। আমিও নিজেকে সামলাতে না পেরে ছিটকে পড়লাম খানিকটা পুকুরের দিকে। এমন সময় লক্ষ্য করলাম গোটা 10 কাক ওই পুকুরকে কেন্দ্র করে ঘুরছে এবং ডেকে চলেছে অবিরাম। যেন প্রথমের কাক 2টি আমার এই অসহায় অপ্রস্তুত অবস্থা দেখার জন্যে তার সঙ্গীদের ডেকে এনেছে। আমি কোনো রকমে নিজেকে টেনে হিঁচড়ে দাঁড় করালাম। পা থেকে প্রায় হাঁটু পর্যন্ত গেঁথে গিয়েছে পুকুরের জল সংলগ্ন নরম মাটিতে। তারপর দিকবিদিক জ্ঞান শূন্যের মতো দৌড় লাগালাম বাড়ির উদ্দেশ্যে। কোনো রকমে বাড়ি পৌঁছে যখন ঠাকুরমার ঘরের খাটের উপরে গিয়ে শুয়ে আছি, তখন শুনতে পেলাম একটা হট্টগোল বাইরে রাস্তার দিকে। বেরিয়ে এসে দেখি ঠাকুরদা হন্তদন্ত হয়ে বাড়ির উঠোনে ঢুকছে। বড় জ্যাঠা বাজারের ব্যাগ নিয়ে ঘরের থেকে বেরোচ্ছিলেন। জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা? আপনাকে এত উত্তেজিত দেখাচ্ছে কেন? ঠাকুরদা দাওয়ায় বসে বললেন, চৌধুরী পুকুর থেকে এইমাত্র একটা বুড়ির মৃতদেহ পাওয়া গেছে। মিত্তিরা জাল ফেলেছিল খানিকক্ষণ আগে পুকুরে, সেই জালে পেঁচিয়ে উঠেছে। কোন বুড়ি? এই গ্রামের কেউ? ঠাকুরদা মাথা নেড়ে বললেন, বুড়ির নাম মতি বিবি, নিতাইগঞ্জে বাড়ি। কাজ করতো বলরাম ঘোষের ধানের গোড়ায়। দারোগা এসেছে ওখানে। এমন বিধি গিচ্ছিরি অবস্থা। আমার বুকের রক্ত হিম হয়ে গেল মুহূর্তেই। আমার সঙ্গে খানিক আগে ঘটে যাওয়া ঘটনার সঙ্গে আমি মিল খুঁজতে শুরু করেছি এই ঘটনার। মনের ভেতরকার তোলপাড় সামলাতে না পেরে ঠাকুরদাকে সব বললাম। ঠাকুরদা বলল, তুই নিশ্চিত? তুই যা বলছিস সেই ব্যাপারে? আমি সম্মতি দিলাম। বললাম, হ্যাঁ দাদু, আমি স্পষ্ট দেখেছি। ঠাকুরদা আমার চোখের দিকে স্থির দৃষ্টিতে চেয়ে রইল খানিকক্ষণ। বুঝতে পেরেছিলাম সে কিছু কথা বলতে গিয়েও এড়িয়ে গেল বিষয়টা। দিন কয়েক কেটে গেল। ধীরে ধীরে গ্রামে ওঠা শোরগোলটা ঠান্ডা হয়ে এলো। একদিন দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি ঠাকুরমার কাঁথার তলায় পঞ্চতন্ত্র শুনতে ঢুকেছি। এমন সময় বাইরের থেকে হাঁক শুনতে পেলাম। মুখুজ্জে মশাই, মুখুজ্জে মশাই বাড়ি আছেন? ঠাকুমার পেছন পেছন আমিও উঠে বাইরে এলাম। বাবা, কাকা, ঠাকুরদা সবাই বেরিয়ে এসেছে বাইরে। আগন্তুককে আমি আগে কোথায় যেন দেখেছি। অনুমানটা সেই নিশ্চিত করে দিল। ঠাকুরদার উদ্দেশ্যে বলল, মুখুজ্জে মশাই, আমি বলরাম ঘোষের বাড়িতে গোয়াল দেখাশোনা করি। আপনি তাড়াতাড়ি চলুন মুখুজ্জে মশাই,
কর্তাবাবু আপনাকে ডেকে পাঠিয়েছে। ঠাকুরদা প্রশ্ন করল। কি হয়েছে পরেশ? কর্তাবাবুর বড় বৌমা কেমন যেন করছে, যে আপনি না দেখলে বুঝতে পারবেন না। আপনি ব্রাহ্মণ পণ্ডিত মানুষ, আপনার উপরে আমাদের অনেক আস্থা মুখুজ্জেমশাই। ঠাকুরদা স্বল্পভাষী হলে কি হবে, উনি বরাবরই ঠাকুমাকে কিঞ্চিত ভয় পেয়েই চলতেন। একবার ঠাকুমার দিকে তাকাতেই আমি দৌড়ে গিয়ে তার হাত ধরলাম। ছোটবেলা থেকেই মানুষের বিপদ শুনলে আমার পায়ের পাতা দুটি কেঁপে উঠত। তবে ঠাকুরদাও যে আমার ভবিষ্যৎ জীবনের কথা জানতেন তা তো আর তখন টের পাইনি। অমর জীবন ভট্টাচার্য এসে বলেই গেছিল আমার জন্ম এবং আমার প্রত্যয়ের কথা। যাই হোক, ঠাকুরদার সাথে গেলাম গ্রামের অন্যতম ধনী ব্যক্তি বলরাম ঘোষালের বাড়িতে। বাড়ির লোক ইতস্তত ছুটে আসছিল ঠাকুরদার দিকে, কিন্তু পরেশ সোজাসুজি আমাদের নিয়ে গেল দোতলার একদম উত্তরের একটি ঘরে। পৌঁছে যে দৃশ্য দেখলাম তা বোধহয় আমার বয়সী অন্য কোনো ছেলে দেখলে নিশ্চিত ভিড়মি খেত। দেখলাম বলরাম ঘোষের বৌমা শরীরের অর্ধেকটা বিছানার থেকে ঝুলিয়ে দিয়েছে। বুকের ওপরে মেঝেতে ভর দিয়ে শুয়ে আছে সে। তার মাথার চুল ছড়িয়ে রয়েছে বিক্ষিপ্তভাবে। ঠাকুরদা থমথমে গলায় বললে, এ তো খুব খারাপ অবস্থা বলরাম। এমন আচরণ তো কোনো রোগের বহিঃপ্রকাশ নয়। যত দ্রুত সম্ভব একজন ওঝার ব্যবস্থা করো। বলরাম ঘোষ পাশেই বিস্মিত মুখে দাঁড়িয়ে আমাদের সঙ্গে এই দৃশ্য প্রত্যক্ষ করছিল। ঠাকুরদার কথা শুনে তার মুখে আরো হতাশার ছায়া নেমে এলো। সে বলল, চক্রবর্তী কাকা, ওঝা এখন কোথায় পাই? তাছাড়া এমন শ্রেণীর কোনো মানুষের সাথে আমার সাত পুরুষেরও পরিচয় নেই। বাড়িতে ছেলে নেই, তাকে কলকাতায় চিঠি পাঠিয়েছে আজ বৌমার এই অবস্থার কথা জানিয়ে। বড় ছেলে শশী দুলাল রয়েছে, কিন্তু তার অবস্থাও আমার মতো। ভয়েতে সে কেমন মুষড়ে পড়েছে। এসব কি হচ্ছে বাড়িতে? মতি বিবি হঠাৎ জলে ডুবল, তারপর বৌমা। কোনো দোষ লাগলো নাকি কাকা? ঠাকুরদা খানিক চিন্তা করে বললে, কথাটা মন্দ বলুন বলরাম। আমার মনে হয় একজন ভালো তান্ত্রিককে নিয়ে এলেই এক্ষেত্রে সব বিষয়টা জানা যাবে। ময়নাগাছির কালী বাবার আশ্রমের কথা শুনেছ? হ্যাঁ, নাম শুনেছি। হ্যাঁ, তা ওনাকে একবার ডেকে আনতে পারো। শুনেছি ওই তান্ত্রিকের ক্ষমতা প্রচুর। যদি ভণ্ড না হয়, যদি প্রবাদ বাস্তব হয়, তাহলে উনি কোনো না কোনো একটা পথ বলে দিতে পারবেন। তাহলে এই মুহূর্তে? এই মুহূর্তে বৌমাকে ধরাধরি করে খাটে শুইয়ে দাও। বলরাম ঘোষ কেমন বিবেচনাহীন মুখে খানিক চেয়ে রইল দাদুর দিকে। তারপর বলল, এই চক্রবর্তী কাকা, একটু ধরুন আমার সঙ্গে, আসুন। ঠাকুরদা এবং বলরাম ঘোষ এগিয়ে গিয়ে বউটির দুটি হাত ধরেই একে অপরের দিকে তাকালো। ঠাকুরদা বলল, এ তো একেবারে পাথর হয়ে গেছে। বলরাম, তুমি ছাড়ো, আমি দেখছি। আমি ততক্ষণে ঘরের ভেতরে ঢুকেছি। ঠাকুরদা বউটিকে পাজা করে তুলতেই বুকের ভেতরটা হিম হয়ে গেল আমার। বলরাম ঘোষেরও একই অবস্থা। বউটির শরীর যেন একটা কাঠের পুতুলে পরিণত হয়েছে। যেমন পড়েছিল ঠিক তেমনি জমে যাওয়া বরফখণ্ডের মতো বিচিত্র আকৃতি নিয়ে সে পড়ে রইল বিছানার ওপরেও। দরজার বাইরের থেকে মহিলা কণ্ঠ শুনতে পেলাম, কাকাবাবু, মেয়েটির কি অবস্থা হলো বলুন তো? ওকে বাঁচাতে পারবো তো? আপনার ভাইপোকে বলুন না ঘরের কোনো ডাক্তারের কাছে নিয়ে যেতে। সেটা এই সময় বাড়িতে নেই। ঠাকুরদা বলল, এই কাজ ডাক্তারের দ্বারা সম্ভব নয়। বলরাম ঘোষালকে বেরিয়ে পড়তে বলল ময়নাগাছির উদ্দেশ্যে। কালীবাবা নামক একজন তান্ত্রিককে নিয়ে আসার কথা বলল এখানে। কাকাবাবু, আপনার তো খুব প্রতাপ এই গ্রামে, আশেপাশের গ্রামেও আপনার সুনাম বিস্তর। আপনি নিজে একটু যান না ওনার সাথে, তাহলে খুব কৃতজ্ঞ থাকবো। আমার মনটা যে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। বলরাম ঘোষাল বোধহয় এই প্রস্তাবই রাখতে চাইছিলেন ঠাকুরদার সামনে। উনিও কুঞ্চিত মুখে হাত জোড় করলেন। ঠাকুরদা আমার দিকে তাকিয়ে বললে, যাবি তুই? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ জানালাম।
বলরাম ঘোষ আমাদের গ্রামের অন্যতম একজন ধনী ব্যক্তি। ওনার জিম্মায় নেই নেই করে তাও 15টা গরু ও ঘোড়ার গাড়ি ছিল। সঙ্গে সঙ্গে নিচে গিয়ে চাকরকে বলে একটা গরুর গাড়ির ব্যবস্থা করে নিলেন উনি। চালক আমাদের পরিচিত, তার নাম লক্ষণ। এক পুঁটলি পয়সা নিয়ে গৃহস্বামী গরুর গাড়িতে চাপলেন। কালী বাবার উদরপূর্তির জন্য এই ব্যবস্থা। গরুর গাড়ির চাকা গড়ালো, মাথার উপরে কড়া সূর্য নিয়ে। ঠাকুরদা ঘোষদের বাড়িটার দিকে বেশ কয়েকবার চেয়ে চেয়ে দেখলেন কোনো কারণে। রামজয়পুর পেরোতে না পেরোতেই আকাশের স্বতঃস্ফূর্ততা কোথায় যেন মিলিয়ে গিয়ে মেঘ জমল পশ্চিম মহাশূন্যে। তখন ভাদ্র মাস, গরমে হাঁসফাঁস করতে থাকা শরীর যেন একটু মুক্তির বাতাস পেল। সারা রাস্তায় কোনো কথা হলো না একে অপরের মধ্যে, কেবল লক্ষণের মুখে কয়েকবার গরু তাড়ানোর ধ্বনি ছাড়া। রাস্তার কয়েকজনের কাছে শুনে যখন একটা বিচুলি ছাওয়া বাড়ির সামনে গিয়ে গাড়ি থামল, তখন ছিটে ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করেছে। গাড়ির থেকে নামলাম 3 জন। ঠাকুরদা আগে বাড়ির চৌকাঠে পা রাখল। কালী বাবা আছেন বাড়িতে? আমরা রামজয়পুর থেকে এসেছি, আপনার সাথে একটু দরকার ছিল বাবা। ভেতর থেকে উত্তর এলো এবার একটা ভারী গলায়। আয়, ভেতরে আয়। ভেতর থেকে দেশলাই জ্বালার শব্দ এলো এই আমন্ত্রণের সাথে সাথেই। আমরা 3 জন ভেতরে এলাম। দেখলাম একজন শ্যামবর্ণের জটা জুটোধারী বৃদ্ধ 2 হাতের বৃদ্ধাঙ্গুল একত্রিত করে তর্জনীতে তর্জনী ঠেকিয়ে কপালের সঙ্গে স্পর্শ করে বসে রয়েছে। তখন তো আমি বুঝতাম না, পরে বুঝেছি এই ক্রিয়া কেন করা হয়। কেন ঠাকুরমশাই? এটাকে বলা হয় সংযম ক্রিয়া। সাধক কোনো সাধনায় মগ্ন থাকলে সেটাকে অব্যাহত রেখে যদি সে স্থান পরিবর্তন অথবা বাহ্যিক কিছু কাজের জন্য সেই সাধনা সেখানে স্থগিত রাখতে হয়, তবে সাধককে নিজের মনকে কেন্দ্রীভূত করার জন্য এই সংযম ক্রিয়া করতে হয়। অর্থাৎ কালী বাবা তখন কোনো সাধনায় ব্রতী হয়েছিলেন। পরনে তার একটা গেরুয়া আলখাল্লায় আর শুভ্র থান। আমাদের প্রত্যেকের মুখের দিকে চোখ ঘুরিয়ে উনি আবার বলরাম ঘোষের চোখের দিকে তাকিয়ে থেমে গেলেন। বললেন, তুই বল নিজের মুখে কি হয়েছে? বিপদ তোর হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। প্রথমেই এমন একটা ঝটকা দিয়ে কালী বাবা আমাদের সবাইকে অবাক করে দিলেন। ঠাকুরদা চোখের ইশারায় বলরাম ঘোষকে বলতে বলল সব ঘটনা। সব শুনে কালী বাবা বললেন, বুঝলাম, তবে তো একবার যেতেই হয়। বাড়িতে পুজো দেয়া হয় তো রোজ? হ্যাঁ বাবা। বেশ, তোরা বাইরে গিয়ে অপেক্ষা কর, আমি আসছি। ভেবেছিলাম উনি তৈরি হয়ে আসার জন্য এই সময় নিলেন, কিন্তু না, একই পোশাক পরেই উনি বেরিয়ে এলেন। শুধু যুক্ত হলো একটা ক্যাম্বিসের ঝোলা। বৃষ্টির গতিধারা একই রকমভাবে অব্যাহত। আমরা গাড়িতে করে ফিরতে শুরু করলাম আবার ঘোষ বাড়ির উদ্দেশ্যে। কালী বাবার মধ্যে একটা বিশেষ ব্যাপার লক্ষ্য করলাম। দেখলাম লোকটি মাঝে মাঝেই চোখ বুজে লম্বা শ্বাস নিয়ে কি যেন একটা শোঁকে, আর পরক্ষণেই চোখ চ্যাপটা করে বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ করে। প্রত্যেকে ব্যাপারটা দেখল, কিন্তু অনুরূপে কোনো প্রকার প্রশ্ন করার সাহস কেউ পেল না। ঘোষ বাড়ির সামনে আবার যখন এসে পৌঁছালাম তখন বিকেল হয়েছে। বলরাম ঘোষ দ্রুত বাড়ির ভেতরে চলে গিয়ে বোধহয় বাবাজির আসার কথা আর তার স্ত্রীকে জানিয়ে এলেন এসব সমস্ত কিছু। খানিক বাদে উনি ওনার স্ত্রীকে নিয়ে ফিরে এলেন, হাতে 1 ঘটি জল। এসব আচার তখন আমার কাছে নতুন। বাড়িতে অপরিচিত ব্রাহ্মণ এলে আগে তার পা ধুইয়ে তারপর বাড়ির ভেতরে প্রবেশ করানো হতো। আমার সাধক জীবনে আমিও বহুবার এই নিয়মাবলীর সম্মুখীন হয়েছি। কালী বাবার কিন্তু এসব প্রকরণের দিকে কোনো নজর নেই। উনি সন্দিগ্ধ দৃষ্টিতে ঘোষদের পুরো বাড়িটা তখন নিরীক্ষণ করছেন। বলরাম ঘোষের স্ত্রী তার পায়ে জল ঢেলে ঘটি পাশে রেখে উঠে দাঁড়ালেন। তারপর ফুঁপিয়ে উঠে বললেন, আপনি আমার বৌমাকে বাঁচান বাবা, ওকে আপনি বাঁচান। 2 দিন হয়ে গেল এমনভাবেই পড়ে আছে। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। আমায় তার কাছে নিয়ে চল। আর হ্যাঁ,
ঠাকুর ঘরের থেকে কোষাকুষিটা একটু এনে দে তো। হ্যাঁ, এক্ষুনি। একটু নিয়ে এসো গিন্নি। আসুন বাবাজি, ভিতরে আসুন, এক্ষুনি এনে দেওয়া হচ্ছে। চলুন। আমরা ভেতরে এলাম। বলরাম ঘোষের স্ত্রী কোষাকুষি এনে কালীবাবার হাতে দিতেই আমরা সিঁড়ি ধরলাম। ওপরে এসে দেখলাম বলরাম ঘোষের বৌমা একই রকমভাবে পড়ে রয়েছে খাটের উপর। কালীবাবার ঠোঁটের কোণে ঈষৎ হাসি ফুটে উঠল। উনি বললেন, আত্মার ক্ষমতা দেখেছিস? মেয়েটার শরীরকে সম্পূর্ণ আয়ত্ত করে ফেলেছে। হ্যাঁ, তোরা এখানেই দাঁড়া, কেউ ঘরের চৌকাঠে পা রাখিস না। বলে উনি ভেতরে ঢুকলেন। বিছানার পাশে কোষাকুষিটা রেখে পুঁটলির থেকে একটা শিশি বের করে একটা কালো রঙের তরল তার উপরে ঢেলে নিলেন। তারপর কুশি দিয়ে সেই তরল তুলে নিয়ে প্রথমবার বউটির ওপরে ছিটিয়ে দিতেই চোখের নিমেষে কোনো অবলম্বন ছাড়াই মেয়েটি বিছানার মাঝখানে উঠে দাঁড়ালো, যেন গরম তেলের ছিটে দেওয়া হয়েছে তার শরীরে, এমন সে অভিব্যক্তি। তবে এতক্ষণ সে চোখ বন্ধ ছিল, এবার ধীরে ধীরে সে চোখ খুলল। দূরের থেকে যতটা বোঝা গেল সে চোখের সাদা মণির ওপরে বিন্যস্ত শিরাগুলি লাল হয়ে রয়েছে, জবা ফুলের মতন। কালীবাবা জিজ্ঞেস করলেন, কোথার থেকে এসেছিস? এ মেয়েটা তোর কি ক্ষতি করেছে? বউটি ধীরে ধীরে তার পায়ের দিকে মাথা ঝোঁকালো, তারপর অদ্ভুত হাড়হিম করা কণ্ঠে জবাব দিল, আমি তো কোনো দোষ করিনি, তবুও আমার মরতে হলো কেন? আমার কি ভুল ছিল? আমরা প্রত্যেকে প্রমাদ গুনলাম। কালীবাবার কথা একেবারে সঠিক, ওই বউটির মধ্যে কিছু একটা প্রবেশ করেছে। ঠাকুরদা আমার হাত মুঠো করে ধরলেন। আমার বয়স ছোট হলেও বুকের ভেতরে সাহস ছিল কিন্তু বিস্তর। এক দণ্ড পিছু হাঁটলাম না। কালীবাবা আবার প্রশ্ন করলেন, তুই কোথা থেকে এসেছিস উত্তর দে। কে মেরেছে তোকে? তোর পরিচয় কি? আমি মতি বিবি, চিনতে পারছিস না আমায়? এই কথা শুনে আমার বুকটা কেঁপে উঠল, যেন মাথার উপরে এক আকাশ বিদ্যুৎ ভেঙে পড়ল। ঠাকুরদার মুখে হাত উঠেছে। বলরাম ঘোষ বিস্মিত হয়ে দরজার পাল্লা চেপে ধরেছে। কালীবাবা আরও একবার খুশিতে জল ভরে নিয়ে ছিটিয়ে দিল বউটির গায়ে, এবং সঙ্গে সঙ্গে বউটি প্রত্যেকের মনের সংজ্ঞাহীনতাকে আরও বাড়িয়ে দিয়ে যেন নিজের সর্বশারীরিক শক্তি ত্যাগ করে বিছানার উপরে সশব্দে আঁচড়ে পড়ল। কালীবাবা বললেন, মতি বিবিটাকে? বলরাম ঘোষ কাঁপা কাঁপা গলায় বলল, বাবা, মতি বিবি আমাদের বাড়ির কাজের লোক ছিল। কয়েক সপ্তাহ আগেই মারা গেছে সে। কি করে মারা গেল? ওই চৌধুরীদের পুকুরে ডুবে মরেছে। কিন্তু ও এভাবে আমার বৌমার উপর চড়াও হলো কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে, তবে ঠিক করে দেব আমি। কিন্তু মৃত ব্যক্তির আত্মা ফিরে আসে বা শান্তি পায় না তখনই যখন তার ইহকালে কোনো প্রতিশোধমূলক ক্রিয়া অসমাপ্ত থাকে। যদি সে ক্রিয়া অবাঞ্ছিত হয় তবে অবশ্যই ঠিক হয়ে যাবে, আমি করে দেব। কিন্তু যদি সত্যিই কোনো আপত্তিকর ঘটনা ঘটে থাকে তার সাথে, তবে সে অবশ্যই তা সম্পন্ন করেই যাবে। বলরাম ঘোষ হাঁটু মুড়ে হাত জোর করে দরজার সামনে বসে পড়ল। বলল, বাবা, তাহলে করণীয় কি এখন? আপনি যেটা ভালো হয় করুন। তবে অন্য বাড়ির মেয়ে ভাবিনি কখনো মলিনীমাকে। ওকে যেভাবেই হোক রক্ষা করুন। এটা ভেঙে পড়ার সময় নয়। খামোখা চোখের জল ফেলে কোনো লাভ হবে না। এর থেকে আমায় কয়েকটা জিনিসের ব্যবস্থা করে দিন। এবার ঠাকুরদা খানিক এগিয়ে এসে বলরাম ঘোষের কাঁধে হাত রেখে বলল, বলুন বাবা, কি জোগাড় করতে হবে? প্রথমত একটা মানুষ যার মন দুর্বল নয়। আমি ত্রিচক্র ক্রিয়ার মাধ্যমে কোনো একজনকে মাধ্যম বানিয়ে ওই আত্মাকে ডাকতে চাই। এবারের লোকের এখন যা অবস্থা, তাদের মনের জোর এখন সব লুপ্ত হয়েছে।
আপনি পারবেন? আমি এগিয়ে গিয়ে বললাম, আমি হব মাধ্যম। ঠাকুরদা আমার দিকে ভ্রুকুটি করে চাইলেন। কালী বাবা আমার মুখে এই কথা শুনে অবাক হয়ে চেয়ে রইল। ঠাকুরদা বলল, তুই ছোট মানুষ দাদু, উনি বড় কাউকে চাইছেন। ঠাকুরদা আসলে চাইছিলেন না আমি এমন একটা কাজের মধ্যে জড়িয়ে পড়ি। আসলে সেটা চাওয়ার কথাও নয়, কিন্তু কালী বাবা কিন্তু অপেক্ষা করলেন না আমায় নির্বাচন করতে। উনি বললেন, বেশ, তাহলে তোমাকেই মাধ্যম করব। শিশুর রক্তে তেজ আছে বলতে হবে। ঠাকুরদার সম্মানে বাধা পেল বলেই যে সে আর আপত্তি করল না, এটা আমি বুঝতে পেরেছিলাম। তবে আমি যদি সেদিন মাধ্যম না হতাম, তবে হয়তো এমন মর্মান্তিক ঘটনাটা নিজের চোখে প্রত্যক্ষ করতে পারতাম না। কালী বাবা বললেন, আমায় খানিক সিঁদুর, কিছুটা সাদা সর্ষে এবং একটা পাত্রয় করে গঙ্গা জল দে। আর ছাদের ওপর বা এমন একটা ফাঁকা ঘরে নিয়ে চল যেখানে আয়না বা ওই জাতীয় কোনো আসবাব নেই। বলরাম ঘোষ কৃতজ্ঞ চিত্তে দোতলার ঘরের সারির একদম শেষ ঘরটা খুলে দিলেন। ঘরটায় আসবাবপত্র কিছুই নেই, কেবল একটা জীর্ণ মোমদানি ছাড়া। এই ঘরে বোধহয় আসর বসে মজলিসের। কালীবাবা পুঁটলির থেকে একটা তাবিজ বের করে সেটার দুই প্রান্তে কালো সুতো বাঁধলেন। তারপর বললেন, ওই অতৃপ্ত আত্মা যখন মেয়েটির শরীর ছেড়ে এই বালকের দেহে আসবে, তখন এই তাবিজটি নিয়ে গিয়ে বেঁধে দিতে হবে মেয়েটির হাতে। সে আর ফিরে ওই শরীরে গিয়ে প্রবেশ করতে পারবে না। কিন্তু আগেই যেটা বলেছি, যদি সে আত্মার কোনো যুক্তিযুক্ত প্রত্যাবর্তন থাকে, তাহলে কিন্তু নিয়তি আমার হাতে থাকবে না। কারণ 10 মিনিটের মধ্যে আমি এই শিশুর শরীর থেকে তাকে আবার মুক্ত করে দেব। এখানে বলরাম ঘোষ আর কি বলতে পারেন? উনি কেবল ইতিবাচক মাথা নাড়লেন কালীবাবার কথা শুনে। ঠাকুরদা অনেক কবার আমার মুখের দিকে চেয়েছেন, এটা পরীক্ষা করতে চাইছেন আমি ভয় পাচ্ছি কিনা কোনো প্রকারের। তবে বিশ্বাস করো, আমি সেদিন এক ফোঁটা ভয় পাইনি, বরং কৌতূহল ছিল মনে যে কিভাবে এই ব্যাপারটাকে সামনে আনতে পারি। কালীবাবা মাঝে উঠে গিয়ে মিনিট 10 জন্য বাইরে দিয়ে ঘুরে এলেন। এসে বললেন, আমি গৃহবন্ধন করে দিয়েছি। আত্মা আর বাড়িতে প্রবেশ করতে পারবে না, তবে তা 12 ঘন্টার জন্য স্থায়ী থাকবে। আত্মা প্রবেশ করার জন্য বিপুল চেষ্টা করবে, কিন্তু আমাদের তখন কাজ হবে তার অতৃপ্ত বাসনা। সে যাই হোক না কেন, সেটাকে পরিপূর্ণ করার চেষ্টা করা। কালীবাবার বলা কথাগুলো আজ্ঞা মনে করে সবাই গ্রহণ করল। তারপর উনি সিঁদুরের থালা হাতে নিয়ে তার সাথে সাদা সর্ষে মিশিয়ে ঘরের একদম মধ্যেখানে একটা বৃত্ত আঁকলেন। তারপর সে বৃত্তের মাঝখানে আসন পেতে উনি বসলেন এবং বললেন, তোরা দুজন এই বৃত্তের মধ্যে বস, আর বালক বসবে আমাদের মাঝখানে। তার আগে যা, তোর বউয়ের কাছে এই তাবিজটা দিয়ে আয়। বলবি দরজার কাছে দাঁড়িয়ে থাকতে, যখনই আমি ইশারা করব তখনই যেন গিয়ে বেঁধে দেয় তাবিজটা। বলরাম ঘোষ গিয়ে তার স্ত্রীকে দিয়ে এলো তাবিজ। তারপর আমিও এসে বসলাম সেই লাল গোলকের মাঝখানে। আমার সম্মুখে বসলেন কালীবাবা, আর পেছনে ডান দিক ও বাদিক করে বসল ঠাকুরদা ও বলরাম ঘোষ। কালীবাবা ঈষৎ চোখ বড় করল, তারপর ভারী গলায় বলল, আমার চোখের দিকে তাকাও, তাকাও। এবার থেকে যা তোমাদের বলবো তা আমি দেখেছি অবচেতন বনে, অর্থাৎ আমার সূক্ষ্ম শরীরে। কালীবাবার চোখের দিকে তাকাতেই উনি বললেন, বাকি দুজনে এক মনে মতি বিবিকে স্মরণ কর, যেন তার আত্মা শুনতে পায় তোদের আকুতি। আর তুমি আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকো তারানাথ। আমায় দেখাও কি হয়েছিল তোমার সাথে। বন্ধ ঘরের মধ্যে কেবল ঘুটঘুটে অন্ধকারকে কাটছে একটা ছোট্ট রেড়ির প্রদীপ, যেটা কালীবাবাই জ্বালিয়ে দিলেন। তারপর পুনরায় আমার দিকে তাকিয়ে বললেন, চোখের পলক ফেলো না বালক, তুমি ধীরে ধীরে সব দেখতে পাবে।
মিনিট 10 নিস্তব্ধ গৃহের মধ্যে ঝিঝির শব্দ ও প্রত্যেকের উত্তেজিত নিঃশ্বাসের শব্দ মিশ্রিত হয়ে খেলা করে গেল। তারপরেই আমি টের পেলাম সামনের দৃশ্যে একটা বিপুল পরিবর্তন হচ্ছে। কালী বাবার চোখের দিকে তাকিয়ে কেমন সামনের দৃষ্টান্ত ঝাপসা হয়ে কালো হয়ে গেছিল জানি না। মনে হলো যেন কালো মহাকালের স্তরে সঞ্চিত চেপে রাখা সত্য উদ্ঘাটনের জন্য আমি চলেছি কোনো মহাজাগতিক আকর্ষণে। একটা কালো দেওয়ালের সামনে গিয়ে থেমে গেল আমার মৌন চলন। পরক্ষণেই টের পেলাম কোনো কালো দেওয়াল নয়, আমি দাঁড়িয়ে রয়েছি বলরাম ঘোষের বাড়ির বারান্দাতেই কোনো এক রাত্রিরের পটভূমিতে। ঘুটঘুটে রাত, তাতে সন্দেহ নেই। চাঁদ ঢলে পড়েছে প্রায় দিগন্তের কাছাকাছি। এমন সময় উত্তরের ঘরের দরজাটা খোলার শব্দ হলো, যে ঘরে এখন বলরাম ঘোষালের বৌমা আছে। আমি তাকালাম সেদিকে এবং তখনই ওই ঘরের থেকে বেরিয়ে এলো একটা লোক। আমায় দেখে প্রথমেই অবাক হলো, তারপরেই রোষে ভরা চোখ নিয়ে কাছে এসে বলল, এই বুড়ি, এই কথা যদি 2 কানে যায় তাহলে তোকে শেষ করে দেবো, বুঝলি? হ্যাঁ, না 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 না, তোকে বাঁচিয়ে রাখা ঠিক হবে না, তোকে রাখা যাবে না, তোকে আজই শেষ করে ফেলবো। আমার যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো। কোনো কিছু বুঝে ওঠার আগেই আমার শরীরে, নাকে, মুখে কিছু একটা গুঁড়ো পদার্থ ঢুকতেই আমি কাশতে কাশতে প্রকৃতিস্থ হলাম। দেখলাম আমি কালী বাবার সামনেই বসে আছি। তার চারিদিকে উড়ছে সিঁদুরের পাতলা লালচে আস্তরণ। পেছন দিকে চেয়ে একবার দাদু ও বলরাম ঘোষের অবস্থান সম্বন্ধে নিশ্চিত হলাম। দেখলাম তারা বিস্ফারিত দৃষ্টিতে কালী বাবার দিকে চেয়ে রয়েছে। বাবা বললেন, তুমি দেখেছো তো? কি দেখেছো বলো? আমি তখনও বিচার বুদ্ধিকে সংবরণ করে আনতে পারিনি। কেবল এটুকু বুঝতে পেরেছি যে আমার হৃৎপিণ্ড অস্বাভাবিকভাবে কাঁপছে। তবুও নিজেকে একজন শক্ত মানুষ হিসেবে অভগ্ন রাখার জন্যে ঢোক গিলে বললাম, আমি একটা লোককে দেখলাম ওই বউটা যে ঘরে রয়েছে সেখান থেকে বেরোতে। তারপর উনি আমার দিকে এগিয়ে এসে বললেন, আমাকে আর বাঁচিয়ে রাখা যাবে না। নিশুতি রাত তখন। তারপর আমার গলা চেপে ধরলেন। তবে তবে উনি আমায় বুড়ি বলে কেন ডাকলেন বুঝতে পারলাম না। ওটা তুমি ছিলে না। চোখ তোমার থাকলেও অবয়ব ছিল মতি বিবির। মতি বিবি তোমার মাধ্যমে দেখালো সেদিন রাতে কি হয়েছিল। এই প্রক্রিয়াকে বলে আত্মার মৃত্যুচারণ বা অশরীরীদের পুনর্গমন। তুমি যাকে দেখেছ তাকে আশা করি তুমি চিনতে পারবে। আমি মাথা নেড়ে হ্যাঁ জানালাম। কালীবাবা বলরাম ঘোষের দিকে চেয়ে বললেন, তোর বাড়িতে পুরুষ কজন আছে? বাবা, আমি বাদে আমার বড় ছেলে শশী দুলাল, সে খুবই শোকাহত। তাছাড়া 2 জন চাকর আর একটা চাষ তদারকি করা নায়েব। তোর বাড়িতে আছে এখন সবাই? একটা চাকর বাদে সবাই আছে। যে বাড়ি গেছে তার বাচ্চা হয়েছে বাবা, কদিন আগে, তাই এখন আর এখানে থাকে না। বেশ, তবে এখন যারা আছে তাদের সবাইকে জাগা। এই বাড়িতেই মতি বিবি খুন হয়েছে। খুন? হ্যাঁ, খুন হয়েছে। শুনলি না? কেউ এসে তার গলা চেপে মেরেছে। কিন্তু কিন্তু খুন করার মতো হিম্মত এখানে কার আছে বাবা? কালীবাবা চোখ কুঞ্চিত করে বললেন, তুই আমার পথকে অস্বীকার করছিস মূর্খ। তোকে যা বলেছি কর, নইলে আমায় বিদায় দে। আমি কুলার্ণব সাধনা সিদ্ধতান্ত্রিক, কর্মফল কখনো আমার বিফল হয় না। বলরাম ঘোষ মুখ কাঁচুমাচু করে মাথা ঠুকলেন মেঝেতে। আমায় ক্ষমা করে দিন বাবা, আমি উন্মাদ হয়ে উঠেছি ভিতরে ভিতরে। তাই আমার মন্তব্যকে দয়া করে যুক্তি অযুক্তির কাঠগড়ায় দাঁড় করাবেন না। আমি এক্ষুনি সকলকে ডাকছি। বলে উনি বেরিয়ে গেলেন ঘরের থেকে। ঠাকুরদা বললেন, মেয়েটিকে একবার দেখে আসবো বাবা। উনি ঘাড় নেড়ে সম্মতি জানালেন। আমিও দাদুর সাথে গেলাম। আমার সারা শরীরে সিঁদুরের ছিটে লেগে রয়েছে ইতস্তত।
বউটি কিন্তু এবার একদম স্বাভাবিকভাবেই শুয়ে রয়েছে বিছানার ওপরে। বলরাম ঘোষের বউ বৌমার মাথার কাছে বসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তার চোখের কোলে জল জমল ঠাকুরদাকে দেখে। বলরাম ঘোষ একে একে সবাইকে জাগিয়ে নিয়ে আসছে ওই ঘরে। তা শুনতে পেয়ে আমি আর ঠাকুরদা আবার গেলাম ওই ঘরের ভেতরে। কালীবাবা হাতের ইশারায় আমায় কাছে ডাকলেন। ততক্ষণে আমি ঘোরের মধ্যে দেখা ওই যে ঘোরে আমি কালীবাবা চোখে হারিয়ে গিয়েছিলাম, যে ব্যক্তিটিকে ওই ঘোরের মধ্যে দেখেছিলাম, সেই ব্যক্তিটিকে এদের মধ্যেও খুঁজে ফেলেছি। কালীবাবা বললেন, দেখো তো বালক, এর মধ্যে কি সেই ব্যক্তি আছে? আমি এক মুহূর্ত দেরি না করে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম পরিপাটি পোশাক পরিহিত একটা লোককে। বলরাম ঘোষ চিৎকার করে উঠল, শশীদুলাল, তুমি মেরেছ মতি বিবিকে? কেন শশীদুলাল, কেন? এই কাজ তুমি কেন করলে? শশীদুলাল প্রথমে প্রতিবাদ করতে গিয়েও থেমে গেল। নিয়তির সত্যতার সামনে কি আর কথা বলা চলে? সে জল ভরা চোখে কালীবাবার দিকে চেয়ে বলল, আমার সঙ্গে মলিনার একটা সম্পর্ক আছে বাবা, একটা সম্পর্ক আছে। বাবাজি হাতের ইশারায় শশীদুলালকে থামতে বলে বললেন, বাচ্চাটিকে নিয়ে বাইরে যাও। আমি একজন চাকরের হাত ধরে নিচে চলে এলাম। পরে জানতে পেরেছিলাম আমি সবটাই, যদিও সেটা অনেক পরে, কারণ ছোটবেলায় ওই বয়সে আমার সামনে এই সমস্ত কথা আলোচনা করা একেবারেই সমীচীন নয়। বলরাম ঘোষের বড় ছেলে ছিল বিপত্নিক। সে কলকাতায় থাকতো ছোট থেকেই। এই কারণে আমিও তাকে সেবারের আগে কোনো দিনও দেখিনি। দিন কয়েক আগেই বাড়ি এসে ধীরে ধীরে জড়িয়ে পড়েছিল ভাইয়ের স্ত্রীর সঙ্গে এক ধরনের মৈত্রিক সম্পর্কে। এমনই এক রাতে সে যখন গোপনে তার ভাইয়ের ঘরের থেকে বের হচ্ছিল, তখন মতি বিবি কোনো কারণে দাঁড়িয়েছিল বারান্দায়, এবং তার চোখে পড়ে যায় সেই সময় সব কিছু। তারপরেই শশীদুলাল তার বাবার থেকে, এমনকি গোটা সমাজের থেকে বিষয়টাকে আড়াল করবার জন্য নিয়ে নেয় বৃদ্ধার প্রাণ। বলরাম ঘোষের বাড়ির থেকে হেঁটে আসলে প্রথম পুকুর চৌধুরীদেরই বাঁধে। সে ওই বুড়ির মৃতদেহ সন্তর্পণে বয়ে নিয়ে এসে ওই পুকুরে ফেলে দেয়। তবে আমি যেদিন মাছ ধরতে গেলাম সেদিন আমার সঙ্গে ওই ঘটনা ঘটল কেন, তার ব্যাখ্যা আমি পাইনি। হয়তো আত্মারা ভবিষ্যৎ দেখতে পায়। মতি বিবি হয়তো জানতো আমি তার মৃত্যুর কারণ উদ্ঘাটনে সাহায্য করব। তারানাথ থামল। কিশোরী প্রশ্ন করল, আর ঠাকুরমশাই, শশীদুলালের কি হলো? তারানাথ একটা সিগারেট ধরিয়ে বলল, সে মারা গিয়েছিল ওই দিন দুপুরবেলায়, অর্থাৎ কালীবাবার বলে দেওয়া 12 ঘন্টা হয়ে যাওয়ার পর। তার সংকল্প ছিল বলরাম ঘোষের বৌমা এবং শশীদুলাল দুজনকেই মেরে ফেলার, কিন্তু কালীবাবার দেওয়া তাবিজের গুণে মেয়েটি বেঁচে গেল, যদিও সে প্রত্যক্ষ দোষী ছিল না। তবে পরবর্তীতে ময়নাগাছি গ্রামে গেছিলাম বেশ কয়েকবার, মানে ওই সাধক জীবনে পা রাখার পরে, কিন্তু সেই তান্ত্রিককে আর কোনোদিনও দেখিনি। লোকটির ক্ষমতা ছিল কিছু, সেটা বুঝেছি পরে, যখন তা অর্জন করতে গিয়েই আমার অর্ধেক জীবন কেটে গেল। তবুও প্রকৃত তান্ত্রিক আর হতে পারলাম কই। বলে তারানাথ হতাশ হয়ে আবার সিগারেটে টান দিল। আমি বললাম, ঠাকুরমশাই, আপনার গ্রামে গেলে এই বলরাম ঘোষ, চৌধুরীদের পুকুর, এগুলো দেখাবেন তো করে? তারানাথ ঈষৎ হেসে বলল, আরে শুধু দেখাবো কেন, আমি যে ঘরে আমার শৈশব কাটিয়েছি সে ঘরে বসে তোমাদের একটা জমিয়ে গল্পও শোনাবো। আমরা উৎসুক হয়ে মানুষটার দিকে চেয়ে রইলাম। ছইয়ের ভেতর থেকে শুনতে পেলাম মাঝি গুনগুনিয়ে তাদের আঞ্চলিক ভাষায় একটা গান করছে।